গ্রামের রাত মানেই একরকম নিস্তব্ধতা। শহরের মতো হর্ন, আলো, মানুষের কোলাহল কিছুই নেই। শুধু দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে কুকুরের হাউমাউ, আর বাতাসে শুকনো পাতার ঘষাঘষি শব্দ। সেই রাতগুলোতেই কিছু ঘটনা ঘটে যেগুলো দিনের আলোয় বিশ্বাস করা কঠিন, কিন্তু অন্ধকার নামলেই সত্যি হয়ে ওঠে। এই গল্পটা আমি নিজের কানে শোনা, যাকে নিয়ে সে এখনও বেঁচে আছে, কিন্তু আগের মতো নেই। গ্রামের নাম শিবপুর, একেবারে প্রত্যন্ত এলাকা। শিবপুরের সাথে পাশের থানা শহরের যোগাযোগের একমাত্র ভরসা একটা পাকা রাস্তা। সেই রাস্তা দিয়েই দিনে 2টো বাস চলে, আর রাতে মাত্র একটা, শেষ বাস। রাত ঠিক 11:10 বাসটা থানা শহর থেকে ছাড়ে, শিবপুরে এসে শেষ হয়। এই বাসটা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করে। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু সন্ধ্যার পর থেকেই একটা অস্বস্তি চারপাশে ঘোরাফেরা করে। বিশেষ করে যারা রাতের শেষ বাসে যাতায়াত করে, তারা জানে এই বাসে এমন কিছু আছে যেটা দিনের আলোয় ধরা পড়ে না। বাসটার কন্ডাক্টরের নাম রফিক মিয়া, বয়স 40-এর কাছাকাছি। শক্ত মনের মানুষ, জীবনে অনেক কিছু দেখেছে। ঝড়, ডাকাতি, দুর্ঘটনা সবই সামলে নিয়েছে। ভূত প্রেতে সে বিশ্বাস করে না বললেই চলে, কিন্তু এই বাসের চাকরিতে আসার পর তার বিশ্বাসে ফাটল ধরতে শুরু করে। প্রথম দিকে সে নিজেও বুঝতে পারেনি ব্যাপারটা ঠিক কি। প্রায় 2 মাস আগে এক রাতে ঘটনা শুরু হয়। রাত তখন প্রায় 11:30। বাসটা শিবপুরের কাছাকাছি চলে এসেছে। চারপাশ অন্ধকার, রাস্তার দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে তাল গাছ। বাসে তখন হাতে গোনা কয়েকজন যাত্রী। হঠাৎ সেই জায়গায় বাসটা থামে যেখানে সাধারণত কেউ ওঠে না। রফিক প্রথমে একটু বিরক্তই হয়েছিল, ভাবল কে আবার এই সময় এখানে দাঁড়িয়ে। তারপর সে তাকিয়ে দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে। মাঝারি বয়স, পরনে হালকা রঙের শাড়ি, চুল খোলা, মুখটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু চোখের মধ্যে যেন অনেক কথা লুকানো। রফিক তখনও কিছু অস্বাভাবিক মনে করেনি। গ্রামে রাতের বেলা মানুষজন চলাফেরা করে, এটাই স্বাভাবিক। মহিলাটা বাসে উঠে এসে খুব নিচু গলায় বলেছিল, শেষ স্টপে নামব। রফিক টিকিট কেটে দিয়েছিল। খুচরো ফিরিয়ে নিতে গিয়ে তার আঙুলে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে হালকা চমটে উঠেছিল, কিন্তু নিজেকে সামলে নেয়। গ্রামে অনেকেরই হাত ঠান্ডা হয়। মহিলাটা পেছনের দিকে গিয়ে বসে। সেই রাতটা কোনো সমস্যা ছাড়াই কেটে গিয়েছিল, কিন্তু পরের দিনও, তারপরের দিনও ঠিক একই জায়গায় একই সময়ে মহিলাটা আবার বাসে উঠল। একই কথা, শেষ স্টপে নামব। একই শাড়ি, একই খোলা চুল, একই শান্ত মুখ। রফিক তখন একটু লক্ষ্য করতে শুরু করল। গ্রামের মানুষ প্রতিদিন একই কাপড়ে থাকে ঠিকই, কিন্তু এই মহিলার মধ্যে যেন কোনো পরিবর্তন নেই। মুখে ক্লান্তি নেই, চোখে ঘুম নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা সে বুঝতে পারে 1 সপ্তাহ পর। সেই রাতে বাসে যাত্রী খুব কম ছিল। বাসের ভেতরের আলো ঠিকমতো জ্বলছিল। রফিক টিকিট কাটতে কাটতে হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে মহিলার পা। তার বুকটা কেঁপে উঠেছিল। মহিলার পা মাটিতে ঠিকমতো ছুঁয়ে নেই। না, সে উঠছে না, আমার বসেও নেই, কিন্তু পায়ের ছায়াটা যেন ঠিকমতো পড়ে না। বাসের মেঝের সঙ্গে পায়ের একটা অদ্ভুত ফাঁক। রফিক প্রথমে নিজের চোখকে বিশ্বাস করেনি। কয়েকবার চোখ মুছেছে, আবার তাকিয়েছে। একই দৃশ্য। তার গলা শুকিয়ে আসছিল, বুকের ভেতর ঢিপ ঢিপ শুরু করে। সে কিছু না বলে সামনের দিকে চলে যায়। সেদিন পুরো পথ তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কি ভুল দেখছি? এরপর থেকে ভয়টা ধীরে ধীরে বাড়তে থাকে। মহিলাটা প্রতিদিন আসে, ঠিক একই সময়, ঠিক একই জায়গা থেকে ওঠে, আর সব সময় শেষ স্টপে নামার কথা বলে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কখনো তাকে নামতে দেখেনি। শেষ স্টপে বাস থামে, সবাই নামে। রফিক নিজে বাস ঘুরে দেখে পেছনের সিট ফাঁকা, মহিলাটা নেই। একদিন রফিক সাহস করে ড্রাইভারকে জিজ্ঞেস করেছিল, তুই কি ওই মহিলাটাকে লক্ষ্য করেছিস? ড্রাইভার তাকিয়ে বলেছিল, কোন মহিলা? রফিক আর কথা বাড়ায়নি। এরপর এক রাতে ভয় আর কৌতূহল মিলেমিশে রফিককে বাধ্য করল। সেদিন বাস প্রায় ফাঁকা। মহিলা আবার উঠেছে, আবার পেছনে বসেছে। রফিক ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ায়। গলা শুকিয়ে কাঠ, তবু সে প্রশ্ন করে, আপনি প্রতিদিনই এই বাসে ওঠেন, কোথায় থাকেন? মহিলাটা ধীরে মাথা তোলে।
তার চোখ দুটো সরাসরি রফিকের চোখে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। তারপর সে শান্ত গলায় বলে, ভাই, আমি তো 5 বছর আগে এই রাস্তাতেই মারা গেছি। রফিকের বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। মহিলাটা আবার নিচু স্বরে যোগ করে, এই বাসটাই শেষ জিনিস যেটা আমাকে এখনো মনে রাখে। বাসের ভেতর তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, অথচ বাসের জানালা বন্ধ। রফিক আর কিছু বলতে পারেনি। বাসটা চলতে থাকে। সেই রাতেই তার জীবনের সব বিশ্বাস ভেঙে যেতে শুরু করে। সেই রাতের পর রফিক মিয়া আর আগের মতো থাকতে পারেনি। বাস থেকে নামার পর তার হাত পা কাঁপছিল। শরীরের ভেতর একটা অদ্ভুত শীতলতা যেন হাড়ের গভীর পর্যন্ত ঢুকে গেছে। সে কারো সাথে কথা না বলে সোজা বাড়ি চলে গিয়েছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করেও মনে হচ্ছিল কেউ যেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সারা রাত তার চোখে ঘুম আসেনি। বারবার তার কানে ভেসে আসছিল সেই শান্ত গলা, আমি তো 5 বছর আগে এই রাস্তাতেই মারা গেছি। ভয়ের চেয়েও ভয়ঙ্কর ছিল ওই কণ্ঠস্বরের স্বাভাবিকতা। কোনো হুমকি নেই, কোনো কান্না নেই, ঠিক যেন কেউ নিজের জীবনের সবচেয়ে সাধারণ একটা তথ্য বলছে। পরদিন সকালে রফিক কাজে যায়নি। মাথা ধরেছিল, বুক ধরফর করছিল। বউ জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? কাল রাতে এমন অস্থির ছিলে কেন? রফিক কিছু বলেনি। কিছু কথা থাকে যেগুলো বললে মানুষ হাসবে, কিন্তু না বললে নিজের ভেতরেই পচে যায়। দুপুরের দিকে সে সিদ্ধান্ত নেয় ঘটনাটা যাচাই করবে। ভয় পেলেও এবার পিছু হটলে সারা জীবন এই প্রশ্ন তাকে তাড়া করবে। সে বেরিয়ে পড়ে। যে জায়গা থেকে মহিলাটা বাসে ওঠে সেটা গ্রামের লোকেরা বাঁকের মোড় বলে চেনে। পাকা রাস্তা হঠাৎ একটু বেঁকে গেছে, পাশে শুকনো খাল আর তারপরেই ঝোপঝাড়। জায়গাটার একটা অদ্ভুত বদনাম আছে। সন্ধ্যের পর সেখানে কেউ দাঁড়াতে চায় না। রফিক সেখানে গিয়ে দাঁড়ালো। দিনের আলোয় জায়গাটা একদম সাধারণ। ধুলো উঠছে, দূরে ক্ষেতের মধ্যে কৃষক কাজ করছে। দেখে মনে হবে না এখানে কিছু ঘটতে পারে। রফিক পাশের চায়ের দোকানে ঢুকে বসল। দোকানদার একজন বয়স্ক লোক, নাম হালিম চাচা। গ্রামে পুরনো লোক, অনেক কিছু জানে। রফিক প্রথমে হালকা আলাপ শুরু করল, তারপর ধীরে ধীরে প্রশ্নটা ছুড়ে দিল, চাচা, এই বাঁকের মোড়ে আগে কখনো বড় কোনো দুর্ঘটনা হয়েছিল নাকি? হালিম চাচার মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। তিনি চায়ের কাপ নামিয়ে রফিকের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, কেন জিজ্ঞেস করছো? রফিক গলা নামিয়ে বলল, শুনেছিলাম অনেক বছর আগে কিছু একটা হয়েছিল। হালিম চাচা চারপাশে তাকালেন, যেন কেউ শুনছে কিনা দেখছেন। তারপর ধীরে বললেন, 5 বছর আগে। রফিকের বুকটা ধক করে উঠল। এক মহিলা মারা গিয়েছিল। চাচা বলতে থাকলেন, রাতের বেলা, শেষ বাস ধরতে। রফিক আর কিছু বলতে পারল না। হালিম চাচা বললেন, মহিলার নাম ছিল শিরিনা বেগম। থানা শহরে কাজ করত। প্রতিদিন ওই শেষ বাসেই যেত আসত। সেদিনও এসেছিল, কিন্তু বাস ধরতে গিয়ে বাঁকে এসে একটা ট্রাকের ধাক্কা লাগে। তারপর? রফিক গলা শুকিয়ে জিজ্ঞেস করল, তারপর আর কি? হালিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন, ওখানেই মারা যায়। বাসটা নাকি একটু আগেই চলে গিয়েছিল। রফিকের মাথার ভেতর যেন ঝাঁকুনি লাগল। লাশটা পাওয়া গিয়েছিল? সে প্রশ্ন করল। পাওয়া গিয়েছিল, চাচা বললেন, কিন্তু অদ্ভুতভাবে মুখে কোনো ভয় ছিল না, যেন কিছু পাওয়ার অপেক্ষায় ছিল। রফিক আর বসে থাকতে পারল না। সে উঠে দাঁড়ালো। হালিম চাচা তার দিকে তাকিয়ে বললেন, তুমি ওই বাসে কাজ করো না? রফিক থমকে গেল। হ্যাঁ, সে বলল। চাচার চোখ দুটো কেমন অদ্ভুত হয়ে উঠল। তাহলে সাবধান, তিনি ধীরে বললেন। কিছু মানুষ মরেও তাদের অভ্যেস ছাড়তে পারে না। সেদিন সন্ধ্যায় বাসে ওঠার সময় রফিকের পা ভারী লাগছিল। বুকের ভেতর একটা অজানা ভয়। মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে। রাত 11:10, বাস ছাড়ল। বাঁকের মোড়ে এসে বাস থামল। মহিলাটা দাঁড়িয়েছিল। একই শাড়ি, একই চুল, একই শান্ত মুখ। কিন্তু আজ একটা পার্থক্য ছিল। আজ তার চোখে যেন ক্লান্তি। বাসে উঠেই সে বলল, আজ একটু দেরি হয়ে গেছে। রফিক কাঁপা হাতে টিকিট কাটল। সাহস করে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মহিলাটা কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর বলল, নাম মনে থাকে না ভাই,
শুধু রাস্তা মনে থাকে। রফিক দেখল তার পা আজও মেঝেতে পুরো ছুঁয়ে না। বাস চলতে শুরু করলো। হঠাৎ বাসের ভেতরের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। যাত্রীরা কেউ কিছু বলল না, কিন্তু সবার মুখে অস্বস্তি। এক বুড়ো যাত্রী ফিসফিস করে বলল, এই বাসে আজ ঠান্ডা বেশি। শেষ স্টপ আসার একটু আগে মহিলাটা উঠে দাঁড়ালো। এই প্রথম। রফিকের বুক থরথর করতে লাগলো। মহিলাটা ধীরে ধীরে বাসের দরজার দিকে এগিয়ে এলো। তার হাঁটার সময় কোনো শব্দ হচ্ছিল না। সে রফিকের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই, আজ হয়তো নামতে পারবো না। কেন? রফিক নিজের অজান্তেই প্রশ্ন করে ফেলল। মহিলাটা জানালার বাইরে তাকালো। অন্ধকার রাস্তা, দূরে বাঁকের মোড়। তারপর সে বলল, আজ ওখানে কেউ দাঁড়িয়ে আছে। রফিক জানালার দিকে তাকালো। সে কিছুই দেখতে পেল না। বাস থামল, দরজা খুলল, কেউ নামল না। রফিক পিছনে তাকালো। মহিলাটা নেই, কিন্তু বাসের মেঝেতে ঠিক যেখানে সে দাঁড়িয়েছিল এক ফোঁটা পানি। না, পানি না। রফিক নিচু হয়ে দেখল রক্ত। রফিক মিয়া সেই রক্তের ফোঁটার দিকে তাকিয়ে অনেকক্ষণ নড়তে পারেনি। বাস তখনও দাঁড়িয়ে আছে, ইঞ্জিন চলছে, কিন্তু ভেতরের পরিবেশটা যেন হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেছে। যাত্রীরা কেউ কিছু বলেনি, কিন্তু সবার চোখে একটা অস্বস্তি। কেউ কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ মাথা নিচু করে বসে আছে, যেন না দেখলেই নিরাপদ। রফিক ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার মনে হচ্ছিল বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। সে জানে না কেন, কিন্তু নিশ্চিতভাবে বুঝে গেছে এই রক্ত সাধারণ কোনো কিছুর না। ড্রাইভার পেছন ফিরে তাকিয়ে বলল, কি হয়েছে রফিক, নামবে না কেউ? রফিক কণ্ঠস্বর শক্ত করার চেষ্টা করে বলল, না, কেউ না। বাস আবার চলতে শুরু করল। শেষ স্টপে পৌঁছে যাত্রীরা নেমে গেল। বাস পুরো ফাঁকা। রফিক একা। সে বাসের ভেতরটা ভালো করে দেখল। সিট, জানালা, ছাদ সব স্বাভাবিক, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে সেই জায়গাটায় যেখানে রক্তের ফোঁটাটা ছিল। কিন্তু এখন সেটা নেই। না, শুকায়নি, নেই, যেন কখনো ছিলই না। সেই রাতেই রফিক সিদ্ধান্ত নেয় সে আর একা এই ব্যাপার সামলাবে না। পরদিন সে গেল থানা শহরে। সেখানে এক বৃদ্ধ লোক থাকেন, নাম করিম উদ্দিন মাস্টার, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এলাকায় মানুষ তাকে সম্মান করে, কারণ তিনি শুধু শিক্ষিত না, গ্রামের পুরনো ইতিহাসও তার মুখস্থ। রফিক সব খুলে বলল। বাস, মহিলা, কথা, রক্ত একটাও বাদ রাখেনি। করিম মাস্টার চুপচাপ শুনলেন। কথা শেষ হলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি একা না রফিক, এই গল্প আমি আগেও শুনেছি। রফিক অবাক হয়ে তাকালো। শিরিনা বেগম মারা যাওয়ার পর? মাস্টার বললেন, প্রথম 1 বছর কেউ কিছু বলেনি, তারপর ধীরে ধীরে খবর ছড়ায় শেষ বাসে এক মহিলা ওঠে। আর কেউ তাকে দেখেছে? রফিক প্রশ্ন করল। সবাই না, মাস্টার মাথা নেড়ে বললেন। যারা দেখেছে তারা সবাই ওই বাসের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। ড্রাইভার, কন্ডাক্টর, নিয়মিত যাত্রী। কেন? করিম মাস্টারের চোখ একটু কঠিন হয়ে উঠল। কারণ শিরিনা এখনো যাত্রী, সে এখনো অপেক্ষা করছে। কিসের জন্য? রফিক ফিসফিস করে জিজ্ঞেস করল। মাস্টার বললেন, দুর্ঘটনার রাতে সে বাস ধরতে পারেনি, কিন্তু শুধু দেরি হবার জন্য নয়। রফিকের বুক কেঁপে উঠল। তাহলে? ওই রাতে, মাস্টার ধীরে বললেন, বাসটা থামেনি। রফিক হতভম্ব হয়ে গেল। কিন্তু সবাই তো বলে বাসটা আগেই চলে গিয়েছিল। মাস্টার মাথা নেড়ে বললেন, সেটাই সহজ গল্প। সত্যি হলো, শিরিনা দাঁড়িয়ে হাত তুলেছিল, বাস দেখেছিল, ড্রাইভার দেখেছিল। তাহলে থামেনি কেন? করিম মাস্টার কিছুক্ষণ চুপচাপ থাকলেন। তারপর বললেন, কারণ সেদিন বাসে একদল লোক ছিল, মাতাল, ঝামেলার ভয় ছিল। ড্রাইভার ঝুঁকি নেয়নি। রফিকের গলা শুকিয়ে গেল। মানে ইচ্ছে করে থামেনি? হ্যাঁ, মাস্টার বললেন। আর শিরিনা দৌড়াতে গিয়ে বাঁকে গিয়ে ট্রাকের ধাক্কায় পড়ে। রফিক বুঝতে পারছিল এই গল্পের ভার তার সহ্য করার ক্ষমতার বাইরে যাচ্ছে। মাস্টার বললেন, মরার আগে সে শুধু একটাই কথা বলেছিল, আমি তো হাত তুলেছিলাম। সেদিন সন্ধে বাসে উঠতে গিয়ে রফিকের মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ তাকে আরও গভীরে টেনে নিচ্ছে। রাত 11:10, বাস ছাড়ল।
বাঁকের মোড়, মহিলাটা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার মুখটা অন্যরকম, শান্ত না, চোখে অভিমান। সে বাসে উঠেই বলল, আজ থামলে। রফিক কেঁপে উঠল। আপনি কি সেদিনও হাত তুলেছিলেন? সে জিজ্ঞেস করে ফেলল। মহিলাটা ধীরে মাথা ঘোরালো। তুমি জানো, আমি শুনেছি বাসটা থামেনি। মহিলার চোখে হঠাৎ জল জমে উঠল, কিন্তু কোনো কান্না নেই। আমি চিৎকার করেছিলাম, সে বলল, কিন্তু বাস চলে গিয়েছিল। বাসের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, জানালাগুলো ঝাপসা। মহিলাটা ধীরে ধীরে বলল, আমি শুধু নামতে চাই না রফিক ভাই। রফিক অবাক হয়ে তাকালো। তাহলে? মহিলাটার গলা নিচু হয়ে এলো। আমি কাউকে নামাতে চাই। রফিকের বুক ধক করে উঠল। কাকে? মহিলাটা জানালার বাইরে তাকালো, সেই বাঁকের দিকে, যাকে সেদিন থামতে ভয় পেয়েছিল। সে বলল। বাস হঠাৎ ঝাঁকুনি খেল। ড্রাইভার চিৎকার করে উঠল, রফিক, ব্রেক কাজ করতেছে না। রাস্তাটা হঠাৎ কুয়াশায় ঢেকে গেল। রফিক জানালার বাইরে তাকালো। বাঁকের মোড়ে একটা ছায়া দাঁড়িয়ে আছে, হাত তুলেছে। বাসটা তখন আর শুধু একটা যানবাহন ছিল না, ওটা যেন সময়ের ভেতর আটকে পড়া একটা চলমান কফিন। ব্রেক কাজ করছে না, এই কথাটা ড্রাইভারের মুখ থেকে বেরোনোর পরেই রফিক বুঝে গিয়েছিল আজকের রাতটা আগের সব রাতের থেকে আলাদা। ইঞ্জিনের শব্দ ভারী হয়ে উঠেছে, জানালার কাঁচে কুয়াশা জমেছে, আর হেডলাইটের আলোয় রাস্তা যেন অস্বাভাবিকভাবে বাঁক খেয়ে যাচ্ছে। রফিকের চোখ আটকে ছিল সামনে, বাঁকের মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটার দিকে, হাত তোলা, ঠিক 5 বছর আগের মতো। ড্রাইভার চেঁচিয়ে উঠল, ওইটা কে? এই সময় এখানে কে দাঁড়ায়? রফিক উত্তর দিতে পারল না, কারণ সে দেখছে ছায়াটার পাশে আরেকটা অবয়ব দাঁড়িয়ে আছে, একজন মহিলা, শিরিনা। সে বাসের ভেতরেই আছে, আবার বাইরেও আছে। এই দুই তো উপস্থিতি রফিকের মাথা ঘুরিয়ে দিচ্ছিল। বাসের ভেতরে শিরিনা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পা এখনো মেঝে ছোঁয়নি, কিন্তু এবার তার শরীর থেকে একটা অদ্ভুত ভারী গন্ধ আসছে, ভেজা মাটি আর লোহার। সে ফিসফিস করে বলল, এবার থামাও। রফিক চিৎকার করে ড্রাইভারকে বলল, থামা, যেভাবেই হোক থামা। ড্রাইভার ঘামতে ঘামতে বলল, ব্রেক নাই রফিক, বাস শুনতেছে না। বাসের গতি বাড়ছে, বাঁকটা আরো কাছে। হঠাৎ রফিকের মাথার ভেতর করিম মাস্টারের কথা বাজতে লাগলো। সে এখনো যাত্রী, সে এখনো অপেক্ষা করছে। রফিক বুঝে গেল শিরিনে শুধু শেষ স্টপে নামতে চায় না, সে চায় সেই অসম্পূর্ণ মুহূর্তটা আবার ফিরে আসুক, সেই সিদ্ধান্তের মুহূর্ত, থামানো না থামানোর। রফিক দরজার কাছে এগিয়ে গেল, বাতাসে তার শ্বাস কাঁপছে। শিরিনা তার পাশে এসে দাঁড়ালো। সেদিন, সে বলল, আমি হাত তুলেছিলাম। রফিক চোখ বন্ধ করে বলল, আমি জানি। আজ, শিরিনা বলল, তুমি থামাবে? বাস এখন বাঁকের একদম কাছে, বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটার মুখ স্পষ্ট হচ্ছে। সেটা কোনো অচেনা মানুষ না, ওটা ড্রাইভার। 5 বছর আগে ড্রাইভার, তার চোখ ফাঁকা, মুখে আতঙ্ক জমে আছে, হাত তোলা। রফিকের গলা দিয়ে শব্দ বেরোলো না। তার মনে হলো সময় একটা বৃত্ত তৈরি করেছে। আজকে ড্রাইভার, সেদিনের ড্রাইভার, শিরিনা, সবাই একই বিন্দুতে আটকে গেছে। রফিক চিৎকার করে উঠল, থামাও, না হলে সবাই মরবো। ড্রাইভার হঠাৎ স্টিয়ারিং ছেড়ে দিয়ে বলল, আমি পারবো না। এই মুহূর্তে রফিক একটা সিদ্ধান্ত নিল। সে জরুরি ব্রেকের লিভারের দিকে ঝাঁপ দিল। একটা বিকট শব্দ, বাসটা হঠাৎ কেঁপে উঠল। যাত্রীরা চিৎকার করে উঠল। চাকা রাস্তার উপর ঘষ্টাতে গেল। কুয়াশার ভেতর দিয়ে বাসটা বাঁকের ঠিক আগে গিয়ে থেমে গেল। নিস্তব্ধতা। কিছুক্ষণ কেউ নড়ল না। তারপর রফিক ধীরে ধীরে দরজার দিকে তাকালো। বাইরে কেউ নেই, না ছায়া না ড্রাইভার। রফিক পেছনে তাকালো, শিরিনাও নেই। বাসের ভেতরটা আবার স্বাভাবিক লাগছে। যাত্রীরা একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ কেউ বলছে, কি হলো, বাস থামলো কেন? রফিক হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। ড্রাইভার বলল, রফিক, আমি স্বপ্ন দেখছিলাম নাকি? রফিক কিছু বলল না। বাস আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। শেষ স্টপে পৌঁছে সবাই নেমে গেল। কোনো দুর্ঘটনা হলো না। সেই রাতে বাস ডিপোতে রেখে রফিক একা বসেছিল। মনে হচ্ছিল সব শেষ। কিন্তু ঠিক তখনই কন্ডাক্টরের সিটের নিচে সে কিছু দেখতে পেল। একটা পুরনো বাস টিকিট। হাত কাঁপতে কাঁপতে সে তুলে নিল। টিকিটে লেখা তারিখ 5 বছর আগের সেই রাত, গন্তব্য
শেষ স্টপ, যাত্রীর নাম শিরিনা বেগম। রফিকের বুকটা হিম হয়ে গেল। সে বুঝে গেল ঘটনা শেষ হয়নি। শিরিনা আজ থামিয়েছে, কিন্তু নামেনি। এখনো কিছু বাকি। দূরে হঠাৎ বাতাসে ভেসে এলো এক ফিসফিসে কণ্ঠ। শেষটা এখনো বাকি রফিক ভাই। রফিক মিয়া সারা রাত দীপুর বেঞ্চে বসেছিল। চারপাশে কেউ নেই, শুধু দূরের সোডিয়াম লাইটের ম্লান আলো আর মাঝে মধ্যে কুকুরের ডাক। হাতে ধরা সেই পুরনো বাস টিকিটটা সে বারবার উল্টে পাল্টে দেখছিল, যেন লেখা বদলে যাবে। কিন্তু না, তারিখ, সময়, নাম সব স্পষ্ট। শিরিনা বেগম, শেষ স্টপ। রফিক তখন বুঝে গিয়েছিল শিরিনা কেবল থামাতে চায়নি, সে চায় শেষটা। শেষ স্টপটা কি, এই প্রশ্নটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। পরদিন সে আবার করিম মাস্টারের কাছে গেল। টিকিটটা দেখাতেই মাস্টারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম এই দিনটার জন্য, মাস্টার ধীরে বললেন। শেষ স্টপ মানে কি? রফিক প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। করিম মাস্টার দীর্ঘশ্বাস ফেললেন। শেষ স্টপ মানে ডিপো না, মানে বাড়ি না। শেষ স্টপ মানে শিরিনার লাশ যেখানে প্রথম রাখা হয়েছিল। রফিকের বুকটা কেঁপে উঠল। কোথায়? পুরনো শ্মশানের পাশে, মাস্টার বললেন। দুর্ঘটনার রাতে পুলিশ আসতে দেরি করেছিল, লাশটা ঘণ্টাখানেক ওখানেই পড়েছিল। রফিকের মাথার ভেতর সব মিলতে লাগলো। বাস কেন শেষ স্টপে গিয়ে খালি হয়ে যায়? শিরিনা কেন কাউকে নামাতে চায়? কেন আজও সে যাত্রী? মাস্টার বললেন, রফিক, আজ যদি সে শেষ স্টপে নামে তাহলে এই বাসে আর কখনো উঠবে না। আর যদি না নামে? রফিক জিজ্ঞেস করল। মাস্টার তাকালেন। তাহলে সে কাউকে নিজের জায়গায় বসাবে। সেই রাতেই শেষ বাস ছাড়ল। রফিক জানত এটাই শেষ রাত। বাসে যাত্রী খুব কম। অদ্ভুতভাবে সবাই চুপচাপ, যেন সবাই কিছু না কিছু টের পাচ্ছে, কিন্তু কেউ মুখ খুলছে না। বাঁকের মোড়ে বাস থামল। শিরিনা উঠল। আজ তার মুখে কোনো অভিমান নেই, চোখে নেই অভিযোগ, শুধু শান্তি। সে বলল, আজ শেষ দিন। রফিক মাথা নেড়ে বলল, আমি জানি। বাস চলতে লাগলো। রাস্তার দুই পাশের অন্ধকার যেন আরো ঘন। হেডলাইটের আলো ঠিক শেষ স্টপের দিকেই যাচ্ছে, পুরনো শ্মশানের পথ। শেষ স্টপে পৌঁছানো আগে শিরিনা উঠে দাঁড়ালো। এই প্রথম তার পা মেঝেতে পুরো ছুল। রফিক কেঁপে উঠল। শিরিনা ধীরে বলল, সেদিন আমি একা ছিলাম, কেউ থামেনি, কেউ নামেনি। রফিক দরজার কাছে দাঁড়িয়ে বলল, আজ আমি আছি। বাস থামল। চারপাশে কুয়াশা। পুরনো শ্মশানের ভাঙা গেট দেখা যাচ্ছে। শিরিনা নামার আগে হঠাৎ রফিকের দিকে তাকালো। ভাই, সে বলল, সেদিন যদি কেউ নেমে আসতো, শুধু একবার। রফিক কিছু না ভেবে বাস থেকে নামল। মাটি ঠান্ডা, বাতাস ভারী। সে শিরিনার পাশে দাঁড়ালো। এই প্রথম কোনো মানুষ শিরিনার সাথে শেষ স্টপে নামল। শিরিনা ধীরে ধীরে হাসল। তার শরীর হালকা হয়ে এলো। মুখটা ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। সে ফিসফিস করে বলল, এবার আমি নামতে পারলাম। হালকা একটা বাতাস বয়ে গেল। শিরিনা আর নেই। রফিক দাঁড়িয়েছিল একা। হঠাৎ বাসের হর্ন বাজল। রফিক ঘুরে তাকালো। বাস তখনও দাঁড়িয়ে আছে। ড্রাইভার চিৎকার করে বলছে, রফিক ওঠ, দেরি হয়ে যাচ্ছে। রফিক দৌড়ে উঠল। বাস চলতে শুরু করলো। সেই রাতের পর থেকে আর কখনো শেষ বাসে কেউ ওঠে না বাঁকের মোড় থেকে। আর শিবপুরের লোকেরা বলে, শেষ স্টপে এখন আর কোনো যাত্রী নামে না। কিন্তু কন্ডাক্টর নামের তালিকায় মাঝে মাঝে একটা নাম নিজে নিজে উঠে আসে, শিরিনা বেগম। আর রফিক মিয়া, সে আজও কন্ডাক্টরি করে। কিন্তু রাত 11টার পর সে আর কখনো বাসে একা থাকে না। কারণ সে জানে সব যাত্রী নামতে চায় না। কিছু যাত্রী শুধু চায় কেউ একজন পাশে দাঁড়াক।